হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক পড়ব, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ফাজান্স রুল পড়বার সময় আমরা বলেছিলাম যে নো বন্ড ইজ 100% আয়নিক অর 100% কোভ্যালেন্ট। এটা আমরা ফাজানের সূত্র পড়বার সময় বলেছিলাম যে কোনো বন্ধনই 100% আয়নীয় বা 100% সমযোজী নয়। অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পর নিজে হলো প্লাস এবং যাকে দিল সে হলো মাইনাস, কিন্তু আমরা দেখেছিলাম যে এর পোলারাইজিং পাওয়ারের জন্য এবং এর পোলারাইজিবিলিটির জন্য ইলেকট্রন ক্লাউড এদিকে শিফট করছে এবং a certain percentage of the electron cloud is being shared by both the ions. So that was the introduction of covalent character in a ionic bond. তাহলে এর টানার ক্ষমতা রয়েছে এবং এর টানতে দেওয়ার একটা ইচ্ছা রয়েছে, এর নাম ধ্রুবীয়তা, এর নাম ধ্রুবায়ন ক্ষমতা। তার ফলে এই ইলেকট্রন ক্লাউডটা কিছুটা পরিমাণ, সবটা নয়, কিছুটা পরিমাণ শেয়ার্ড হচ্ছে বাই বোথ দ্য আয়ন্স। ফলে এখানে কিছু শতাংশ সমযোজী চরিত্র ঢুকে যাচ্ছে এবং এই সমযোজী চরিত্র আমরা তার প্যাটার্ন দেখেছিলাম ডাউন দ্য গ্রুপ বা অ্যালং দ্য পিরিয়ড। বিভিন্ন প্রপার্টির আমরা জাস্টিফিকেশন করেছিলাম যে বয়লিং পয়েন্টের বা মেল্টিং পয়েন্টের অর্ডার কেমন হতে পারে বা থার্মাল ডিসোসিয়েশন কেমন হতে পারে, সেগুলো আমরা ফাজান্স রুলে পড়েছি। সেখানে যেটা দেখেছিলাম যে কোভ্যালেন্সি ইজ বিং ইন্ট্রোডিউসড ইন অ্যান আয়নিক বন্ড। একটা আয়নীয় বন্ধনে কোভ্যালেন্সি ঢুকে যাচ্ছে, সমযোজী চরিত্র ভিতরে প্রবেশ করছে। তাহলে কোনো আয়নিক বন্ড কি 100% আয়নিক হবে? হবে না, কারণ এই টানটা থাকবেই আর কিছুটা পরিমাণ ইলেকট্রন ক্লাউড শেয়ারিং হবেই। আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট এবং সেটা থেকে এই কনক্লুশনটা আসবে যে নো বন্ড ইজ 100% কোভ্যালেন্ট। অর্থাৎ যদি আমরা একটা কম্পাউন্ড নিই, একটা ডায়াটমিক মলিকিউল নিই যেখানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট আছে, ডিফারেন্ট এলিমেন্ট যদি থাকে তাহলে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অবশ্যই থাকবে। Electronegativity of A not equal to electronegativity of B obviously. তাহলে যদি A এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে বন্ড পেয়ারটা A এর দিকে শিফট করবে, ফলে এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং এখানে পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। কারণ যেখানে থাকার কথা সেখান থেকে বন্ড পেয়ারটা শিফট করে যাচ্ছে টুয়ার্ডস দ্য হায়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সো ইট ইজ গেটিং রিচার ইন ইলেকট্রন ক্লাউড and it is having a deficit of the same. ফলে এখানে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হলো, এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ ওখানে তৈরি হলো। তাহলে এটা কি কোভ্যালেন্ট বন্ড হলে তো এই প্লাস মাইনাস হওয়ার কথা নয়। তাহলে কোভ্যালেন্ট বন্ডে কি হচ্ছে, সাম সর্ট অফ আয়নিক ক্যারেক্টার ইজ বিং ইন্ট্রোডিউসড। এবার কেউ বলতে পারে যে যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল নিই তখন কি হবে? অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি সেম এলিমেন্ট, তাহলে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থাকবে না, তাহলে বন্ড পেয়ার মাঝেই থাকবে, কারোর দিকে শিফট করবে না। সেক্ষেত্রে এর কোনো ডেল প্লাস ডেল মাইনাস থাকবে না ঠিকই, কিন্তু টেম্পোরারি ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হবে, যেটা আমরা লন্ডন ফোর্স নামে দেখেছি। তাহলে এখানে থাকবে টেম্পোরারি পোলারাইজেশন, অর্থাৎ এই যে এখানে যে পোলগুলো তৈরি হবে ডেল প্লাস ডেল মাইনাস সেটা হবে টেম্পোরারি, এখানে হবে পার্মানেন্ট। তাহলে কিছুক্ষণের জন্য হয়ে আবার নষ্ট হয়ে যাবে, আবার অন্য জায়গায় হবে, আবার নষ্ট হয়ে যাবে, এইভাবে চলতে থাকবে। গড়টা হবে শূন্য, কিন্তু হবে তো। তাই আমরা বলতে পারি নো বন্ড ইজ 100% কোভ্যালেন্ট and at the same time no bond is 100% ionic. Covalent character is getting introduced in
ionic bond, and ionic character owing to difference in electronegativity is being introduced in a covalent bond. তাহলে এই ব্যাপারটা পড়ে ফেলেছি আমরা যে নো বন্ড ইজ 100% আয়নিক এবং তার মধ্যে আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ঢুকলে কি কি তার প্রভাব পড়ে সেগুলো দেখে নিয়েছি। আজকে যেটা টপিক সেটা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ডে আয়নিক ক্যারেক্টার ঢুকলে, আয়নিক ক্যারেক্টার যদি ইন্ট্রোডিউসড হয়, হোয়াট উইল হ্যাপেন। তাহলে এই যে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ বি, তার জন্য একটু আগেই বললাম বন্ড পেয়ারটা এর দিকে শিফট করবে এবং একটা চার্জ সেপারেশন এখানে তৈরি হচ্ছে, ফলে একটা ফিল্ড জেনারেট হবে। দেয়ার উইল বি আ জেনারেশন অফ আ ফিল্ড, অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা এরকম একটা অ্যারো দিয়ে, ক্রসড অ্যারো দিয়ে সিম্বলাইজ করব, যার লেন্থটা বোঝাবে ম্যাগনিটিউড অফ দ্য ডাইপোল মোমেন্ট, আর এই অ্যারোর হেডটা দেখাবে ডিরেকশন অফ দ্য ডাইপোল মোমেন্ট। অর্থাৎ ইলেকট্রন ক্লাউডটা কোন দিকে শিফট হয়েছে, ফ্রম দ্য পজিটিভ এন্ড টু দ্য নেগেটিভ এন্ড, সেই দিকে ডিরেক্টেড থাকবে। কোনো জায়গায় যদি বেশি ডাইপোল মোমেন্ট হয় তাহলে আমরা অ্যারোটা বড় সাইজের দেব। এখন ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ইট উইল বি অ্যাসোসিয়েটেড উইথ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, এর মানও থাকবে, দিকও থাকবে, এটি একটি ভেক্টর রাশি। এবং মোমেন্ট কথাটা আসার কারণ হচ্ছে ইট ক্যান পারফর্ম অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স, যেটা আগের ভিডিওতে আমরা ম্যাগনেটিজম পড়তে গিয়ে দেখেছি যে যদি একটা ম্যাগনেট এরকম থাকে, এটা নর্থ এটা সাউথ, এবং এটাকে ঝুলিয়ে দেওয়া হয়, তখন ও আমাদের আর্থের যে ম্যাগনেটিক নর্থ সেদিকে অ্যালাইনড হয়ে থাকবে। স্টেবল কন্ডিশনে চলে আসার পর, অর্থাৎ প্রথমে তো দুলবে, দোলার পর যখন ইকুইলিব্রিয়ামে চলে এলো, বা আমি হাত দিয়ে দাঁড় করিয়ে দিতে পারি, তারপরেও আস্তে আস্তে থেমে যাবে। তারপর যদি আমি একটা ম্যাগনেটের কাছে নিয়ে যাই তাহলে কি হবে, আরও একটা বার ম্যাগনেটের কাছে নিয়ে গেছি, তখন কি হবে, দিস সিমিলার পোলস উইল রিপেল ইচ আদার। তাহলে না ঠিকই কি করছি, এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, সেটা ইজ অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স। তাহলে এটা কি হলো, এখানে একটা ডাইপোল মোমেন্ট আছে, সরি এটাকে ডাইপোল মোমেন্ট বলা যাবে না, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, যেটা আগের দিন পড়ছিলাম। এই ম্যাগনেটিক মোমেন্ট আর এই যে ম্যাগনেটিক মোমেন্ট, এই দুটো ফিল্ড ইন্টারাক্ট করলো, দিয়ে রিপালশন হলো। যদি আমি অপোজিটটা করতাম, অর্থাৎ এই নর্থ পোলটাকে এখানে নিয়ে আসতাম, তাহলে কিন্তু অ্যাট্রাকশন হয়ে যেত। তাহলে এই যে টাচ না করিয়ে, হাত না দিয়ে আমি যে জিনিসটার ওপর প্রভাব ফেলতে পারছি, সো ইট ইজ মোমেন্ট। একইভাবে একটা ডায়াটমিক মলিকিউল, সেটা হেটেরোনিউক্লিয়ার, অর্থাৎ সেখানে চার্জের সেপারেশন তৈরি হবে। এখানে যদি আমি একই মলিকিউল যদি আমি এখানে আরেকটা এরকমভাবে প্লেস করি, দেন হোয়াট উইল হ্যাপেন, তাহলে এই মলিকিউলটা এইভাবে বেঁকে যাবে। এটাকে যদি এবি ধরি তাহলে এটা এইভাবে বেঁকে যাবে। কেন? এই ডেল মাইনাস ডেল প্লাস পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। আবার যদি এরকম এই এবিটা যদি এরকম দাঁড়িয়ে থাকে, এই এবিটাকে যদি আমি উড়িয়ে নিয়ে যাই, অর্থাৎ মলিকিউলগুলো তো যদি গ্যাসীয় হয় তাহলে তারা তো র্যান্ডমলি মুভ করবে। আমি ধরে নিচ্ছি এরকম একটা সিচুয়েশন অ্যারেঞ্জ করেছে যেখানে এর স্পিডটা কম, অর্থাৎ মোটামুটি এইভাবে আছে, আর এর পাশ দিয়ে এর থেকে বেশি স্পিডে উড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে যখন এই পজিশনটা এলো তখন দুটোই ডেল মাইনাস, তাহলে রিপালশন হলো। তাহলে এটাকে এরকমভাবে বেঁকিয়ে দিচ্ছে। এই করতে করতে যখন এই দিকে এলো তখন ডেল মাইনাস ডেল প্লাস অ্যাট্রাকশন হচ্ছে, ফলে কাছে চলে আসছে। ফলে যখন এইভাবে যাচ্ছে তখন কিন্তু এরকম করে বেঁকিয়ে দিয়ে বেরিয়ে গেল। দেখ, বোঝা গেছে? তাহলে এই যে ও আরেকটার ওপর প্রভাব ফেলতে পারছে, আরেকটা মলিকুলের ওপরে, এটাকে বলা হচ্ছে অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স, এবং এটা করতে পারার জন্য এটাকে বলা হচ্ছে যে ডাইপোল মোমেন্ট। এই যে মোমেন্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট।
ডাইপোল কোত্থেকে আসছে না, একটা নেগেটিভ পোল একটা পজিটিভ পোল। ম্যাগনেটের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু সেটাকে ম্যাগনেটিক মোমেন্ট বলে বলা হয়, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ নিকেল কমপ্লেক্স ভিডিওটাতে দেখেছি। এবার এটাকে প্রকাশ করব কি করে, এর সিম্বল দেওয়া হয় মিউ, এর সিম্বল দেওয়া হয় মিউ, আর এটা একটা বললাম ডায়াগ্রাম যেটা দিয়ে ওটাকে ডিপিক্ট করা হয়। ডেফিনিশন হচ্ছে ইট ইজ ই ইন্টু ডি, যেখানে ইটা হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ইজ সেপারেটেড আইদার নেগেটিভ অর পজিটিভ। দুটো চার্জ তো আলাদা হবে না, যতটা নেগেটিভ চার্জ সেপারেটেড হবে ততটাই পজিটিভ চার্জ সেপারেটেড হবে, কারণ ওভারঅল জিনিসটা হচ্ছে নিউট্রাল। তাহলে আইদার পজিটিভ চার্জ অর নেগেটিভ চার্জ দ্যাট ইজ ই ইন্টু ডি মিনস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ চার্জেস। অর্থাৎ যতগুলো ডেল মাইনাস তৈরি হয়েছে তার যে সেন্টার অফ মাস হবে সেটা, এবং যতগুলো ডেল প্লাস তৈরি হয়েছে তার যে সেন্টার হবে সেই দুটো সেন্টারের মধ্যবর্তী দূরত্ব। এই কথাটার মানে সিম্পল মলিকুলের ক্ষেত্রে বোঝা মুশকিল। এক্ষেত্রে ডেল মাইনাসের সেন্টার হচ্ছে এইটাই, ডেল প্লাসের সেন্টার হচ্ছে এটা, তাহলে বন্ড লেন্থ এখানে হবে ডিস্টেন্স। The bond length of this molecule will act as the distance between the two opposite charges which are separated due to difference in electronegativity. তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে ডি, আর কতটা চার্জ সেপারেটেড হলো আইদার এটা বা ওটা নেব সেটা হচ্ছে ই। কিন্তু পলিঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে কি হবে, যেখানে একাধিক ডেল প্লাস ডেল মাইনাস পাবো, সেখানে ডেল প্লাসগুলোর কি হবে, সেন্টার বের করতে হবে, আর ডেল মাইনাসগুলো সেন্টার বের করতে হবে। অর্থাৎ ডেল মাইনাসগুলো সব তো এইদিকে আছে, তাহলে এই যে জিনিসটা তার ঠিক এই জায়গাটাতে হবে, মাঝখানটাই হবে। তাহলে এরকম একটা জায়গা করে ডেল মাইনাসের সেন্টারটা হবে, বোঝা গেল? বা আর একটু দূরে। আর ডেল প্লাসের সেন্টারটা, এটা যেহেতু ভারী এবং এর ম্যাগনিটিউডটা বেশি হবে, এইখানটাই হবে। তাহলে এই দুটোর মাঝে যে দূরত্ব, এই দুটো ডেল প্লাসের সেন্টার, এই তিনটে ডেল মাইনাসের সেন্টার, এটা এই দুটো সেন্টারের মাঝে যে দূরত্বটা দ্যাট উইল বি ডি। এবং টোটাল কতটা ডেল মাইনাস সেপারেট হয়েছে সেটা দেখে নিতে হবে, সেটা হবে ই, গুণ করলে মিউ পাওয়া যাবে। এবার আমরা এরকম ডাইরেক্ট ক্যালকুলেশন করেও বের করতে পারি, বা কিছু ক্ষেত্রে আমাদের একটা প্রভিশন আছে যেটা দিয়ে আমরা বাইপাস করে বের করে নিতে পারি। সেইগুলোই এই ভিডিওতে এবং তার পরের ভিডিওটাতে দেখানো হবে। এটা হচ্ছে পার্ট 1, আমরা এই ভিডিওটার পার্ট 2 করব, যেখানে জিনিসটা কমপ্লিট হবে। ই যখনই আসবে তখন আমরা যদি সিজিএস ইউনিটটা বের করি, তখনই এর যে ভ্যালুটা সেটা 10⁻⁻10 ESU অর্ডারে আসবে। কেন বলছি? পার্শিয়াল চার্জ যেটা সেপারেট হয়েছে সেটা একটা ফুল নেগেটিভ চার্জ বা ফুল পজিটিভ চার্জের একটা ফ্র্যাকশন। তাহলে একটা ফুল নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ সেটা হচ্ছে যে ইট ইজ ইকুয়াল টু দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন। একটা ইলেকট্রনের সিজিএস এর চার্জ কত? ইট ইজ 4.8 × 10⁻⁻10 ESU।
তাহলে 4.8টা ওই ফ্র্যাকশনে অ্যাডজাস্ট হবে। 10⁻⁻10 ESU এর অর্ডারে আমরা কি পাবো? চার্জটা পাবো। বোঝা গেছে? যেহেতু ডিস্টেন্সটা মলিকিউলার লেভেলে, তাহলে এটা অ্যাংস্ট্রম অর্ডারে পাবো, অর্থাৎ এইটা হবে 10⁻⁻8 সেন্টিমিটার। এইটাই যে ভ্যালু আসবে তা না, এর সঙ্গে সামনে কিছু থাকবে, কোএফিসিয়েন্ট উইল বি দেয়ার, কিন্তু এই অর্ডারটা মেনটেন হবে, এই অর্ডারটা মেনটেন হবে বিকজ দ্য ডিস্টেন্স ইজ ইন দ্য molecular level and it will be in the order of angstrom, that is 10⁻⁸ centimeter, and the charge will be in the order of 10⁻⁻10 ESU. বোঝা গেছে? এই দুটোকে গুণ করলে দাঁড়াচ্ছে 10⁻⁻18 ESU সেন্টিমিটার। তাহলে যখনই আমি ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করব কোনো একটা মলিকিউলের, এই টার্মটা 10⁻⁻18 আর এই এককটা আসতে বাধ্য, এটা আসবেই। এবার সঙ্গে কিছু একটা থাকবে সামনে, তাহলে এইটাকে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। তাই টু মেক আওয়ার লাইফ সিম্পল, দিস হ্যাজ বিন কনসিডার্ড টু বি 1 ডিভাই। এটাকে 1 ডিভাই বলা হলো, যাতে করে আমাদের লাইফটা সিম্পল হয়, অর্থাৎ এই বড় টার্মটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবার সামনে যে ভ্যালুটা থাকবে সেটা যদি গুণ করে 1.91 হয়, তাহলে আমরা বলবো 1.91D। যদি 0.03 হয় তাহলে বলবো 0.03D। বোঝা গেছে? যদি এসআই ইউনিটে বের করি তাহলে এটা হবে 1 কুলম্ব মিটার ইউনিটটা। এখন এই কুলম্ব মিটারের সাথে ইএসইউ সেন্টিমিটারের বা ডিবাইয়ের সম্পর্কটা আমরা দেখব। এটা হচ্ছে যে এসআই ইউনিট। তাহলে 1 কুলম্ব মিটার এখানে আমরা ইএসইউ এর টার্মসে এবং সেন্টিমিটারের টার্মসে আগে বসাবো। চার্জ অফ ইলেকট্রন, অর্থাৎ একটি ইলেকট্রনের আধান, সেটা সমান 1.6 × 10⁻⁻19 কুলম্ব ইকুয়াল টু 4.8 × 10⁻⁻10 ESU। ইএসইউতে বললে এটা, কুলম্বে বললে ওপরেরটা। और 1 কুলম্ব ইকুয়াল টু আমি কি বলতে পারি? 4.8, এটা বলতে পারি। (1.6 × 10⁻19 কুলম্ব ইকুয়াল টু এত ESU, so 1 কুলম্ব ইকুয়ালস টু 4.8 × 10⁻10 ESU বাই 1.6 × 10⁻19। এটা 316 হচ্ছে, so it will be 3 × 10⁻19টা কোথায় যাবে? ওপরে যাবে, তাহলে 9 হয়ে যাবে। ওপরে গেলে +19, 19 - 10 = 9, এত ESU, এটা বসিয়ে দিলাম। So it will be 3 × 10⁹ ESU। মিটার আছে, মিটারকে সেন্টিমিটার করতে হবে, so it will be 10⁻2 সেন্টিমিটার। তাহলে 3 × 10⁻11 ESU সেন্টিমিটার। 3 × 10⁹9 + 2 10⁻11 সেন্টিমিটার। এবার আমি চাইছি এটাকে ডিবাইয়ে এক্সপ্রেস করব, তাহলে আমি কি চাইবো এখানে? আমি চাইবো এখানে 10⁻⁻18 থাক। 10⁻⁻18 যদি এখানে থাকতে হয়, তাহলে এটা তো আমি আকাশ থেকে উড়িয়ে নিয়ে এলাম, তাহলে আমাকে জিনিসটাকে ভ্যালুটা কারেক্ট রাখার জন্য 10⁻18 এখানে মাল্টিপ্লাই করে দিতে হবে, যাতে 10⁻18 × 10⁻18 তার হবে 10⁻0, so it will be 1। বোঝা গেছে? তাহলে এই অংশটাকে আমরা ডিবাই বলবো, আর এই অংশটা কত দাঁড়ালো? ইকুয়াল টু 3 × 10⁻, দিস ইজ 81911 29 ডিবাই। So 1 কুলম্ব মিটার ইজ ইকুয়াল টু 3 × 10⁻29 ডিবাই।
So this is the relation between the SI unit and the CGS unit. অনেক অ্যাপ্লিকেশন আছে, সিগনিফিকেন্স আছে, তো সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা এক এক করে পড়ব। এবার বিভিন্ন সিস্টেম ধরে ধরে স্টাডি করব এবং সেখান থেকে কি জানতে পারি, কি তার উপকারিতা, সেগুলো দেখব। যেমন ফাজানসুল পড়বার সময় সেখান থেকে যে ফিজিক্যাল প্রপার্টির যে প্রেডিকশনগুলো আমরা করছিলাম, ঠিক সেরকমই এখানেও এই ডাইপোল মোমেন্টের স্টাডি থেকে বা অ্যানালিসিস থেকে আমরা কিছু জিনিসকে বলতে পারি, সেগুলি আলোচনা করব। প্রথম যেটা, সেটা হচ্ছে যে we can predict percentage ionic character in a covalent bond। প্রথমে যেটা বলে শুরু করেছিলাম যে আয়নিক ক্যারেক্টার উইল বি ইন্ট্রোডিউসড ইন আ কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ একটা সমযোজী বন্ধনে কতটা আয়নীয় চরিত্র প্রবেশ করছে, সেই পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টারটা আমরা কি করব, বের করতে পারবো, সেটা একটা অ্যাপ্লিকেশন। তাহলে একটা নিউমারিক্যাল প্রবলেম করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বন্ড লেন্থ of HF is 0.92 অ্যাংস্ট্রম। তাহলে H এবং ফ্লুরিনের যে নিউক্লিয়াস, সেই দুটো নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব হচ্ছে 0.92 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ রেফার্ড অ্যাজ দ্য বন্ড লেন্থ। তাহলে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে এটা। অ্যান্ড ইটস ডাইপোল মোমেন্ট is found to be 1.91 dB। Calculate the percentage ionic character of HF। HF মলিকিউলের বন্ড লেন্থ দেওয়া আছে, HF মলিকিউলের বন্ড লেন্থ দেওয়া আছে। ডাইপোল মোমেন্ট মেজার করা যায়, তার ইনস্ট্রুমেন্ট আছে, ডাইপোল মোমেন্ট মেজার করে সেটা বের করে সেটা দেওয়া আছে। পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার বের করতে হবে HF এ। পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি, কততে কত পেয়েছি। আমরা যখন পরীক্ষা নিই তখন আমরা 100তে পরীক্ষা নিই, যদি 100 নম্বর ঠিক করতো তাহলে কত পেত, তাহলে সেটা তলায় 100। আর কত করেছে ও বাস্তবে, ধরি সেটা 80, তাহলে 80 ওপরে, তাহলে 80/100 দ্যাট ইজ 80%। তাহলে এই পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার বের করতে গেলে আমাকে যে অ্যাপ্রোচটা নিতে হবে সেটা হচ্ছে যে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার অফ এনি বন্ড, অফ এনি কোভ্যালেন্ট বন্ড, পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার শতকরা আয়নীয় চরিত্র, সেটা হচ্ছে অবজার্ভড মিউ বাই, দ্যাট ইজ অবজার্ভ ডাইপোল মোমেন্ট। আমি আর অতটা পুরোটা লিখছি না, বা লিখে দিই, বেটার হবে। অবজার্ভ ডাইপোল মোমেন্ট ফর দ্য মলিকিউল, যে দ্বিমেরু ভ্রামকটা আমি অবজার্ভ করছি অর্থাৎ এক্সপেরিমেন্টালি বের করতে পারছি, বাই dipole moment if the bond were 100% ionic। into 100। তাহলে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার এইভাবে বের করব যে যদি বন্ডটা 100% আয়নিক হতো তাহলে কত ডাইপোল মোমেন্ট হতো সেটা তলায়, আর বাস্তবে কতটা ডাইপোল মোমেন্ট আছে মলিকিউলটার সেটা ওপরে।
যদি 100% অ্যাকুরেট উত্তর করে আসতো তাহলে পেত 100, সেটা তলায়। বাস্তবে কতটা পেয়েছে সেটা ওপরে, ভাগ করে গুণ করলে, 100 দিয়ে গুণ করলে তখন পার্সেন্টেজ পাওয়া যায়। তাহলে বন্ডটা যদি 100% আয়নিক হতো, এই কথাটার মানে কি? মানে হচ্ছে, তার আগে অবজার্ভ ডাইপোল মোমেন্টটা লিখে নিই, সেটা হচ্ছে 1.91 d/, এটা আমরা এখানে লিখে নিলাম, এটা দেখতে পাওয়া গেছে। আর ডাইপোল মোমেন্ট ইফ দ্য বন্ড ওয়ার 100% আয়নিক, ইফ দ্য বন্ড ওয়াজ হোল, নাকি? এটা একটু দেখে নিবি, আমার গ্রামারে জ্ঞান খুব কম। তাহলে এই যে 100% আয়নিক মানে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম দ্য লো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট টু দ্য হায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অর্থাৎ হাইড্রোজেন থেকে ফ্লুরিনে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে। তখনই 100% আয়নিক হবে, অর্থাৎ H+ আর F- হবে। তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্স, মিউয়ের ফর্মুলা কি আমরা শিখেছি? মিউয়ের ফর্মুলা হচ্ছে E/D, অর্থাৎ আচ্ছা এখানে ইন্টু 100 আছে, ভুলে গেলে হবে না টুকতে। তাহলে 1.91 d/, ইন্টু 100 বাই ইটা কত? 100% আয়নিক মানে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার, তাহলে একটা গোটা ইলেকট্রন চলে যাবে। সো ইট ইজ 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। একটা কমপ্লিট ইলেকট্রন যদি ট্রান্সফার হয়, দেন ইট উইল বি 4.8 ইন্টু 10⁻10 ESU। যদি পুরোপুরি হাইড্রোজেন থেকে ফ্লুরিনে ট্রান্সফার হয়, তাহলে কতটা ডিস্টেন্স ও কভার করবে, বা প্লাস মাইনাসের মধ্যে দূরত্ব কত, বন্ড লেন্থের দূরত্ব, ইন্টু 0.92 অ্যাংস্ট্রম, অর্থাৎ ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। এবার এই 10⁻⁻10 ESU আর 10⁻⁻8 সেন্টিমিটার, এটা একটু আগেই বললাম যে এই দুটোকে গুণ করলে কি হবে? 10⁻⁻18 ESU সেন্টিমিটার হবে, দ্যাট ইজ 1 d/। তাহলে এটা কত দাঁড়ালো? 1.91 d/, বাই 4.8 ইন্টু 0.92 d/, ইন্টু 100। এইটা আর এইটা হলো 1 d/, আর এটা আর এটা পড়ে রইল, d/d/, কেটে যাবে, কেটে যাওয়া উচিত, কারণ পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টারে কি থাকবে না? একক থাকবে না। এইটুকু অংশ আমরা ক্যালকুলেটারে করে নেব। (0.4325) এটা হচ্ছে 0.4325, তাকে এটা দিয়ে গুণ করলে হবে 43.25, or percentage ionic character in HF is 43.25%। যদি এটা 60% বেরিয়ে যেত বা 55% বেরিয়ে যেত, তাহলে আমি একে কি বলে ডাকতাম? আমি একে কিন্তু আয়নিক বন্ড বলে ডাকতাম। যেহেতু কোনো বন্ডই 100% আয়নিক নয়, বা কোনো বন্ডই 100% কোভ্যালেন্ট বন্ড নয়, তাহলে একটা প্রশ্ন আসবে যে কখন আমি একটাকে আয়নিক বন্ড বলবো বা কোভ্যালেন্ট বন্ড বলবো। যে ক্যারেক্টারটা 50%-এর বেশি থাকবে, দ্যাট উইল বি ইটস নেম। যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে 60%, আয়নিক ক্যারেক্টার থাকে 40%, তাহলে বন্ধনটা হবে, নাম হবে কোভ্যালেন্ট বন্ড। যেটা 50%কে ছাড়িয়ে যাবে সেটা হবে নাম। তাহলে এখানে যে 43% আয়নিক ক্যারেক্টার আছে, এটা অনেকটা পরিমাণে, কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার 50%-এর বেশি আছে বলে এটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলে ডাকবো।
অ্যাপ্লিকেশন 2 হচ্ছে মলিকিউলটা সিমেট্রিক কিনা সেটা বলে দেওয়া যায়। আমরা এটাতে অনেকগুলো জিনিস আলোচনা করব। অর্থাৎ একটা মলিকিউল সিমেট্রিক কিনা সেটা ডাইপোল মোমেন্ট থেকে বলতে পারা যায়, সেটা একটা অ্যাপ্লিকেশন। ধরলাম মলিকিউলটা হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। এটার আমরা হাইব্রিডাইজেশনটা পড়েছি, কেমিক্যাল বন্ডিংয়ের ভিডিওটা আছে। তো এই মলিকিউলটা যদি মেশিনের সাহায্যে আমরা যে যন্ত্র দিয়ে মাপা যায় ডাইপোল মোমেন্ট, সেটা দিয়ে যদি আমরা মিউ CO2 বের করি, দেখা যায় 0। এটা দেখা যাচ্ছে যে নেট ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকিউল ইজ 0। এখান থেকে কমেন্ট করা যাবে দ্য মলিকিউল উইল বি সিমেট্রিক, অর্থাৎ এখান দিয়ে একটা প্লেন পাস করছে যার দুদিকটা সমান। এই বন্ডটাতে কার্বনের চাইতে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে কি হবে, ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করবে। এখানে একটা ডেল প্লাস হবে, এখানে ডেল মাইনাস হবে। এখানে হলো ডেল প্লাস, এখানে হলো ডেল মাইনাস। একইভাবে এদিকে আর একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে, এটা হবে ডেল মাইনাস, এখানে হবে ডেল প্লাস। ওই দুটো ডেল প্লাসকে মিলিয়ে এখানে ডেল প্লাস বলা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে মিউ CO অ্যাক্টিং ইন দিস ডিরেকশন, এটা হচ্ছে মিউ CO অ্যাক্টিং ইন দিস ডিরেকশন। এখন এই যে দুটো ডাইপোল মোমেন্ট পেয়েছি, এদের ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউড হচ্ছে সেম, কারণ বন্ড লেন্থ একই, কনস্টিটিউয়েন্ট একই, এবং তারা এদের যে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে তারা অপোজিট ইন ডিরেকশন। তাহলে সেম ভেক্টর বাট দে আর অপোজিট ইন ডিরেকশন, দেন হোয়াট উইল বি দ্য নেট ভেক্টর, হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ভেক্টর? লব্ধি কী হবে? লব্ধি 0 হবে, তাই 0 এসছে। ঘুরিয়ে বলা যায় লব্ধি 0 হতে গেলে এই দুটোকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতে হবে, অর্থাৎ অপোজিটে থাকতে হবে। অপোজিটে যখনই থাকবে মলিকিউলটা সিমেট্রিক হয়ে যাবে। সিমেট্রিক কোন সেন্সে? সিমেট্রি এলিমেন্ট থাকলেই সিমেট্রিক হয়, অর্থাৎ কিছু না কিছু সিমেট্রি এলিমেন্ট কোনো না কোনো মলিকিউলে থাকবেই, তাহলে কি সে সিমেট্রিক হবে? অর্থাৎ সিমেট্রিক মানে এখানে যেটা বলা হচ্ছে, এখানে সেন্টার অফ সিমেট্রি থাকবে। তাহলে আমাদেরকে স্পেসিফিক হতে হবে। সেন্টার অফ সিমেট্রি কথাটার মানে হচ্ছে যে এখানে এমন একটা পয়েন্ট থাকবে যার একদিকে গিয়ে যতটা গিয়ে কোনো একটা জিনিস পাবো, ঠিক তার উল্টো দিকে ততটা দূরত্ব গিয়ে সেই জিনিসই পাবো। বোঝা গেছে? যেমন এই ডটটা থেকে যদি আমি এই দিকে যাই, যদি এতটা যাই, তাহলে ফাঁকা পাবো, কিছু নেই। তাহলে তার উল্টো দিকে অতটা গেলে ফাঁকা যদি পাই, তাহলে বলবো যে সেন্টার অফ সিমেট্রি আছে। কিন্তু এটা সব দিকে হতে হবে, অর্থাৎ এই দিকে এতটা দূরত্ব এলে অক্সিজেন পাচ্ছি, তাহলে ঠিক তার অপোজিটে এতটা দূরত্ব এলে কিন্তু তাকেই পেতে হবে, অক্সিজেনকে পেতে হবে। এই সেন্টার অফ সিমেট্রি যার থাকবে তার কিন্তু নেট ডাইপোল মোমেন্ট 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম CO2 হ্যাজ সেন্টার অফ সিমেট্রি। এবার ভেক্টর দিয়ে অঙ্ক কষিয়ে দেখিয়ে দেওয়া যায়, কারণ এই অঙ্কটা খুব সহজ এবং সবাই এইটুকু ম্যাথ করেছে। এই ভেক্টরটাকে যদি আমি নাম দিই P, এটাকে যদি নাম দিই Q, তাহলে এদের যে রেজাল্ট্যান্ট ভেক্টর হবে সেটা হচ্ছে এইটা। তাহলে সেই R এর ডেফিনিশন হচ্ছে p² প্লাস q² প্লাস 2pq cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস P অ্যান্ড Q। তাহলে মানগুলো বসিয়ে দিই। আরটা হচ্ছে রেজাল্টেন্ট, তাহলে এটা হচ্ছে যে মিউ CO2, P হচ্ছে যে মিউ CO,
এটা স্কোয়ার মিউ সিও স্কোয়ার প্লাস 2 ইন্টু মিউ সিও ইন্টু কস দিস ইজ 180 ডিগ্রি, কারণ এই দুটো ভেক্টর অপোজিট ডিরেকশনে রয়েছে, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম উইল বি 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি কত? এটা হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে 2 মিউ সিও স্কোয়ার, -1 যদি হয় তাহলে এটা কী হবে? -2 মিউ সিও স্কোয়ার। তাহলে কি হলো? 0 হয়ে গেল। অনেকে একটু কায়দা করে করতে পছন্দ করে, মানটা আগে বসালো না, প্রথমে বসালো অ্যাঙ্গেলটার ভ্যালু। তাহলে cos 180 ডিগ্রি হলে -1 হবে, তাহলে এটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার। স্কোয়ার আর এই স্কোয়ার রুট কেটে গিয়ে পড়ে থাকবে a মাইনাস বি, অর্থাৎ এটার ভ্যালু হবে 180 ডিগ্রির জন্য p মাইনাস কিউ। এইবার মান বসালে কি হবে? মিউ সিও কেটে গিয়ে 0 হবে। বোঝা গেল? তাহলে এইভাবে বুঝতে পারলাম, একটা লজিক দিয়ে বুঝলাম যে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন দুটো ভেক্টর, দে উইল নালিফাই ইচ আদার লিডিং টু দ্য নেট ভেক্টর টু বি 0, সো দ্য মলিকিউল উইল বি নন পোলার, অধ্রুবীয় হবে, কোনো দ্বিমেরু ভ্রামক থাকবে না। অঙ্ক কষে দেখালাম। আরেকটা কায়দা আছে দেখানো, সেটা হচ্ছে যে যেহেতু সিমেট্রিক আমরা মলিকিউলটাকে দেখে বুঝতে পারছি, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। এখানে ইটা কত জানারই দরকার নেই, কারণ আমি আসছি, কারণ ডিটা জানি যে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু অপোজিট চার্জেস হুইচ আর সেপারেটেড। তাহলে এই যে ডেল প্লাসগুলো তৈরি হয়েছে এখানে, তার সেন্টার তো এইটা, আর যে ডেল মাইনাস তৈরি হয়েছে এখানে একটা, তার সেন্টার কোথায় হবে? দুটো ডিস্টেন্স একই, ম্যাগনিটিউড একই, তাহলে তার সেন্টারও এখানেই হবে। তাহলে ডেল প্লাস এবং ডেল মাইনাস উভয়েরই সেন্টার এখানে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? ডেল প্লাস এর যে সেন্টার এবং ডেল মাইনাসগুলোর যে সেন্টার, তার মধ্যে ডিস্টেন্স তো নেই, সো ইট ইজ 0, সো ইট উইল বি 0। তিনভাবে আমরা বলতে পারলাম যে এটা 0 হচ্ছে। হোমওয়ার্ক থাকবে বি অ্যান্ড সি, এ করিয়ে দিলাম, বি সি হোমওয়ার্ক থাকবে। বিটা কি? BF3 আর সিটা হচ্ছে CCl4, এই দুটো হোমওয়ার্ক থাকলো। এখানে আমি দুটো বন্ড পেয়েছি, যখন দুয়ের বেশি বন্ড পাবো তখন আমি ধরে নিচ্ছি 3টে বন্ড আছে, তখন দুটো বন্ডকে আগে করে নিতে হবে, তার যে নেট পাবো তার সঙ্গে তৃতীয়টার করতে হবে। অর্থাৎ যখন দুটো থাকবে তখন তো পি আর কিউ হলো, কিন্তু 3টে থাকলে পি কিউ আর কি বলবো? সেজন্য যখন 3টে বন্ড থাকবে যে কোনো দুটোকে প্রথমে ধরতে হবে, নিয়ে পি কিউ করে নিয়ে তার রেজাল্টেন্ট বেরিয়ে গেল, সেই রেজাল্টেন্টটাকে পি ধরতে হবে, আরেকটা যেটা পড়ে আছে তাকে কিউ ধরতে হবে, দিয়ে আবার এটা চালাতে হবে, দিয়ে নেটটা বেরোবে। সেটা BF3 ক্ষেত্রে করতে হবে। আর CCl4 এর ক্ষেত্রে 4টে আছে, তাহলে প্রথমে দুটোকে ধরে তারপর আরেকটাকে অ্যাড করতে হবে, তারপর আরেকটাকে অ্যাড করতে হবে। কিন্তু CCl4 এর ক্ষেত্রে একটা বাইপাস করা যায়, আমরা সেটা নেক্সট পার্টে আলোচনা করব। তার আগে হোমওয়ার্কটা জমা দিবি তোরা, ঠিক আছে? যেভাবে নিয়ম কমেন্ট সেকশনে জমা দিতে হবে। তোরা আগের হোমওয়ার্কটা বেশিরভাগ জনই ঠিক করেছিস, খুব ভালো লাগলো দেখে, ঠিক আছে? এই দুটো তাহলে করার চেষ্টা কর। নেক্সট পার্টে আমি আরও ডিটেলসে আরও অ্যাপ্লিকেশন নিয়ে আসবো। সো ইট ইজ পার্ট 1। ওকে, থ্যাংক ইউ।